আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি লাভার্স পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ব্যবহারিক নিয়ে আজও আমি তোমাদের সাথে কথা বলবো। এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়ালেখা করতেছো বিজ্ঞান বিভাগে এবং যারা পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে যাদের পরীক্ষা শেষ, এখন সামনে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের দুটি ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রশ্নের ধরন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছি। এই প্রশ্নগুলো মূলত বিগত সালে যে প্রশ্ন হয়েছে সেই আলোকে আমি তোমাদের সাথে কথা বলেছি। আজ আমি দ্বিতীয় পত্রের এই প্রশ্নগুলো কিভাবে উত্তর লিখতে হয় সেই সম্পর্কে তোমাদের আমি স্পষ্ট ধারণা দেব ইনশাল্লাহ। তো দেখো, আমরা প্রথম প্রশ্নটা কি ছিল এর আগের বিগত সালের প্রশ্নতে, সেটা হলো পরীক্ষার নাম হলো প্রমাণ সোডিয়াম কার্বনের দ্রবণ দ্বারা সরবরাহকৃত HCl দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তোমাকে একটা সোডিয়াম কার্বনের দ্রবণ দেওয়া থাকবে যার ঘনমাত্রা জানা থাকবে। সেই দ্রবণ দ্বারা আরেকটা দ্রবণ থাকবে HCl, তার ঘনমাত্রা নির্ণয় করতে হবে। প্রথমে আমাকে পরীক্ষার খাতায় যেটা করতে হবে সেটা হলো পরীক্ষার নাম আমি লিখব। পরীক্ষার নাম লিখব, এখানে কিন্তু যে লেখাটা লেখা আছে এইভাবেই তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। প্রথম হলো প্রমাণ, পরীক্ষার নাম হবে প্রমাণ সোডিয়াম কার্বনের দ্রবণ দ্বারা সরবরাহকৃত HCl দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। প্রথমে আমরা কি লিখব? পরীক্ষার নাম, তারপরে লিখব আমরা মূলনীতি। মূলনীতিটা হবে এরকম, দেখো, জলীয় দ্রবণে সোডিয়াম কার্বনেট একটি মৃদু ক্ষার এবং HCl একটি তীব্র অ্যাসিড। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সোডিয়াম কার্বনেটের নির্দিষ্ট আয়তনে প্রমাণ দ্রবণের সাহায্যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজনীয় নির্দিষ্ট আয়তনকে টাইট্রেশন করে অ্যাসিড দ্রবণের প্রকৃত ঘনমাত্রা নির্ণয় করা হয়। আমরা জানি সোডিয়াম কার্বনেট একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর HCl একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টাইট্রেশন করে তার আয়তন আমরা নির্ণয় করব। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন নির্ণয়ের মাধ্যমে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কী করব? সোডিয়াম কার্বনেটের নির্দিষ্ট আয়তন দ্বারা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের নির্দিষ্ট আয়তনকে আমরা টাইট্রেশন করব এবং পরবর্তীতে আমরা সূত্রের সাহায্যে আমরা HCl এর ঘনমাত্রা নির্ণয় করব। এখানে দেখো, একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে সোডিয়াম কার্বনেট একটা দ্বি-অম্লীয় ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা একক্ষারীয় অম্ল। তো সোডিয়াম কার্বন এবং HCl এর যে রাসায়নিক বিক্রিয়া, টাইট্রেশনের যে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয় সেই বিক্রিয়াটা হলো এরকম: সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখানে একটা জিনিস খেয়াল করো যে সোডিয়াম যেহেতু দুইটা, তাহলে এই পাশে আমাদের সোডিয়াম ক্লোরাইডের সামনে 2 লিখতে হবে, সেক্ষেত্রে ক্লোরিন আবার 2টা হয়ে যাবে, এই জন্য HCl এর সামনে 2 লিখতে হবে। তাহলে আমরা বুঝবো যে সোডিয়াম কার্বনেট 1 মোল লাগবে আর HCl লাগবে 2 মোল, মানে 1 মোল সোডিয়াম কার্বনেট দ্বারা 2 মোল HCl কে প্রশমিত করা যায়। দেখো, টাইট্রেশনের যে মূল তত্ত্ব, সেই মূল তত্ত্ব থেকে আমরা পাই, দেখো, VHCl ইন্টু MHCl ডিভাইডেড বাই V সোডিয়াম কার্বনেট ইন্টু M সোডিয়াম কার্বনেট সমান NaCl ডিভাইডেড বাই N সোডিয়াম কার্বনেট। এখানে দেখো, VHCl হলো HCl এর আয়তন ইন্টু MHCl হলো HCl এর ঘনমাত্রা, মোলারিটি যেটা। নিচে হলো, দেখো, সোডিয়াম কার্বনেটের আয়তন হলো V সোডিয়াম কার্বনেট, আর M সোডিয়াম কার্বনেট দ্বারা বোঝানো হয় যে সোডিয়াম কার্বনেটের মোলারিটি বা ঘনমাত্রা। এখানে একটা জিনিস বোঝো, NaCl মানে HCl এর মোল সংখ্যা, আর N সোডিয়াম কার্বনেট এটা হলো সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা। এখানে আমরা যদি বিক্রিয়া থেকে তাকাই তাহলে দেখব HCl এর মোল সংখ্যা, তাহলে NaCl হলো 2 মোল, আর সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা হলো N সোডিয়াম কার্বনেট হলো 1 মোল। তাহলে আমরা এই মান দুটো যদি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু দেখো আমাদের তো MHCl বের করতে হবে, তাহলে এখানে হয় 2 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা যদি MHCl বের করতে চাই তাহলে উপরে VHCl নিচে ভাগ হবে এবং নিচের যে দুইটা এটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে সমীকরণটা দ্বারাই দেখো MHCl সমান 2 ইন্টু V সোডিয়াম কার্বনেট ইন্টু M সোডিয়াম কার্বনেট ডিভাইডেড বাই VHCl। এটা হলো 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণের এই মানগুলো বসিয়েই কিন্তু আমরা এই HCl এর মোলারিটি মানে ঘনমাত্রা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যে সুতরাং নির্দিষ্ট আয়তনের প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণে HCl যোগ করে শেষ বিন্দুতে দ্রবণটির কতটুকু আয়তন লাগে তা নির্ণয় করে উপরের সমীকরণ অনুসারে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের সঠিক ঘনমাত্রা মানে MHCl গণনা করা যায়। তাহলে এইটুকু হলো কিন্তু মূলনীতি এবং এভাবেই পুরাটাই তোমাদের
যদি এইটা পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমাকে পুরাটাই খাতায় লিখতে হবে, পরীক্ষার খাতায়। এখন এরপর আমরা লিখব যে প্রয়োজনীয় রাসায়নিক বস্তু। এই পরীক্ষা করতে যে রাসায়নিক বস্তুগুলো লাগে, এক হলো প্রস্তুতকৃত প্রমাণ 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, তারপরে হলো প্রস্তুতকৃত HCl দ্রবণ। এখন যদি তোমাদের ল্যাবরেটরিতে যদি এই ঘনমাত্রা 0.1 মোলার না দিয়ে অন্য যদি ঘনমাত্রার দ্রবণ দেয়, সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে এখানে যে M সোডিয়াম কার্বনেট আছে, তাহলে ওই মানটা এখানে বসাইতে হবে। এটা কিন্তু প্রস্তুত করা থাকবে ল্যাবরেটরিতে। এই সোডিয়াম কার্বনেটের যে দ্রবণ, এটা কিন্তু ল্যাবরেটরিতে প্রস্তুত করাই থাকবে, এটা তোমাকে তৈরি করতে হবে না। এখানে দেখো ব্যবহৃত নির্দেশক। এই পরীক্ষায় আমার নির্দেশক হিসাবে ব্যবহার করব মিথাইল অরেঞ্জ। তারপর লিখতে হবে প্রয়োজনীয় যন্ত্রপাতি, একটি কনিক্যাল ফ্লাক্স, একটি বুরেট, একটি পিপেট, একটি ক্লাম সহ বুরেট স্ট্যান্ড, একটি ফানেল, একটি বিকার, একটি ধৌতকরণ বোতল, একটি ড্রপার বা কাসনল। এই যন্ত্রপাতিগুলো আমাদের লাগবে এবং এগুলো আমরা খাতায় লিখব। তারপর হলো টাইট্রেশনের ডাটা। দেখো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা নমুনা HCl দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ডাটা ছক। তো এই ছকটা আমাদের লাগবে। দেখো এখানে তিনটা যেহেতু পার্ট নেব, তাহলে আমাদের 4টা সারি হবে, আর দেখো এখানে আছে 5টা কলাম হবে। তো এখানে লিখবো পার্ট সংখ্যা, তারপর হবে গৃহীত সোডিয়াম কার্বনেট দ্রবণের আয়তন মিলিলিটারে, তারপর বুরেটে HCl দ্রবণের পার্ট, এখানে 2টা পার্ট হবে, একটা প্রথম পার্ট, একটা দ্বিতীয় পার্ট। তারপর হবে ব্যবহৃত HCl দ্রবণের আয়তন, দ্বিতীয় পার্ট থেকে প্রথম পার্ট বিয়োগ করে যে মানটা বোঝায় সেই মানটা লিখতে হবে। তারপর হলো ব্যবহৃত HCl দ্রবণের গড় আয়তন, এটাও মিলিলিটারে। তাহলে 3টা পার্ট লিখব। এখানে তোমাদের হয়তো ল্যাবরেটরিতে অনেক সময় 10 মিলিলিটার দেয়, অনেক সময় 5 মিলিলিটার দেয়। আমরা এখানে প্রথমে 10 মিলিলিটার, পরবর্তীতে আবার 5 মিলিলিটারের ক্যালকুলেশনটা আমি তোমাদের আলাদাভাবে দেখিয়ে দেবো। তাহলে আমরা যদি 10 মিলিলিটার নেই, তাহলে 3টা পার্টে 10 মিলিলিটার হবে। এখন বুরেটে আমরা কিন্তু HCl যোগ করব। যোগ করে HClটা কোন জায়গায় আছে সেটাই হবে প্রথম পার্ট। যেমন আমি এখানে লিখছি 0.4। সবসময় যে 0-র সাথে মিলাইতে হবে এরকম কোনো কথা নেই। তো 0-এর কাছাকাছি বা 1-2 এর কাছাকাছি যে মানটাই থাকবে আমরা প্রথম পার্ট হিসেবে সেটাই লিখব। ধরো 1.4 থাকতে পারে, 0.5 থাকতে পারে। সবসময় 0 বা 1-এ মিলানোর কোনো প্রয়োজন নাই। বুরেটে যে জায়গায় HCl এর পার্টটা আছে সেই পার্টটাই আমরা প্রথম পার্ট হিসেবে লিখব। তারপর কিন্তু আমরা টাইট্রেশন করব। কি দিব? আমরা এই সোডিয়াম উপরে থেকে বুরেট থেকে HCl যোগ করব এবং আমাদের কনিক্যাল ফ্লাক্সে থাকবে এই 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট। আমরা একটা কনিক্যাল ফ্লাক্সে 10 মিলিলিটার সোডিয়াম কার্বনেট নিয়ে তাতে 1 থেকে 2 ফোঁটা আমরা মিথাইল অরেঞ্জ যোগ করব। করার পর বুরেটে যে HCl আমরা যোগ করলাম, সেই বুরেটের HClটা ফোঁটায় ফোঁটায় যোগ করে আমরা নাড়াতে থাকবো যতক্ষণ না এর বর্ণ পরিবর্তন হয়। আচ্ছা দেখো, তাহলে প্রথম পার্ট 0.4 আর দ্বিতীয় পার্ট হলো 20.5 যদি হয়, দেখা গেল 20.5-এ সেই কনিক্যাল ফ্লাক্সের যে দ্রবণটা এটা গোলাপি হয়ে গেল বা বেগুনি হয়ে গেলে দ্রবণের বর্ণটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এই দুইটা পাঠের পার্থক্য হলো ব্যবহৃত HCl দ্রবণের আয়তন ধরো 20.1। তো আবার আমরা সেই দ্রবণটা ফেলে দিয়ে আবার আমরা 10 মিলিলিটার দ্রবণ কনিক্যাল ফ্লাক্সে নিয়ে ধরো এখানে 20.5টাই হবে তাহলে প্রথম পার্ট। তাহলে আবার আমরা ফোঁটায় ফোঁটায় HCl যোগ করব এবং যতক্ষণ পর্যন্ত সেই দ্রবণের বর্ণের পরিবর্তন না হয়েছে সেই পর্যন্ত আমরা দিতে থাকবো। মনে রাখবা 10 মিলিলিটার কনিক্যাল ফ্লাক্সে আমরা নিব সোডিয়াম কার্বনেট, তারপর এখানে 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ যোগ করব, করে এটাকে বুরেটে যে HCl যোগ করা হলো সেই বুরেটের HCl ফোঁটায় ফোঁটায় আমরা সেখানে যোগ করব, দেখব যে কখন এর বর্ণের পরিবর্তন হয়। ধরো এখানে লাগলো 40.7, তাহলে পার্থক্য হলো 20.2 মিলিলিটার। এখন দেখো আমরা যদি 40.7 থেকে আমরা শুরু করি তাহলে কিন্তু আমরা পুরোপুরি আমরা হয়তো বুরেটের HCl শেষ হয়ে যাবে। এই জন্য আবার আমরা এই বুরেটে কিছু HCl যোগ করলাম, করে ধরো প্রথম পার্ট হয়ে গেল এবার 0.9। এখন আবারও সেই একইভাবে টাইট্রেশন করব। ধরো এখানে 21.1 হলো, তাহলে 20.2 মিলিলিটার। তোমরা একটু খেয়াল রাখবা, সেটা হলো এই 10 মিলিলিটার যদি দ্রবণ নাও এবং যদি সোডিয়াম কার্বনেট তোমার যেটা দেওয়া আছে সেটার ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়, তাহলে কিন্তু এর আয়তনটা 20-এর কাছাকাছি হবে। এবং এই 3টা পার্টের তোমরা সবসময় খেয়াল রাখবা, 3টা পার্টের যে কোনো 2টা একরকম হবে আর একটা হয়তো 0.1 হেরফের হবে। কিন্তু 3টা পার্ট যেন 3 রকমের না হয়, 2টা পার্ট সেম হবে আর একটা পার্ট 0.1 হেরফের হবে, হয়তো কম হবে নতুবা বেশি হবে।
এবং তোমরা খেয়াল রাখবা যদি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট তোমাকে দেওয়া হয় এবং তুমি যদি 10 মিলিলিটার দ্রবণ নাও তাহলে কিন্তু এর আয়তনটা 20.20 বা 19 এর কাছাকাছি থাকবে। এখন এই তিনটা মান আমরা যোগ করে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় পাবো। গড়টা হলো 20.1667 মিলিলিটার। এবার দেখো আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে গণনা। আরেকটা জিনিস তোমাদের বলি, এই যে আমরা যে টাইট্রেশনের পার্টগুলো নিব, এই পার্ট নেওয়ার সময় অবশ্যই আমরা স্যারের সাথে কথা বলে স্যারের দ্বারা আমরা স্যারকে দেখাবো এবং স্যারের একটা স্বাক্ষর নিব সেই ছকের মধ্যে। এরপর আমরা সেটা শেষ হয়ে গেলে আমরা গণনা করব। দেখো নমুনা HCl দ্রবণের মোলার ঘনমাত্রা নির্ণয়। এখন 1 নং সমীকরণটা আমরা আগে লিখে নেই। MHCl সমান 2 ইন্টু ভি সোডিয়াম কার্বনেট ইন্টু এম সোডিয়াম কার্বনেট ডিভাইডেড বাই VHCl। তাহলে এখানে দেখো VHCl এর মান আমরা যে গড় মানটা পেলাম সেটা লিখবা 20.1667 মিলিলিটার। আমরা তো MHClটা বের করব। আর এম সোডিয়াম কার্বনেট হলো 0.1 মোলার আর সোডিয়াম কার্বনেটের আয়তন ভি হলো 10 মিলিলিটার। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশনে আমরা যে মানটা পাবো সেটা হলো 0.0992 মোলার। এটাই হলো আমাদের যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে তার ঘনমাত্রা। তাহলে ফলাফল লিখবা সরবরাহকৃত নমুনা HCl দ্রবণের ঘনমাত্রা সেটা কত 0.0992 মোলার। এরপর দেখো যদি তোমাকে সোডিয়াম কার্বনেটের আয়তন 5 মিলিলিটার করে নিতে বলা হয় সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কি হবে? দুইটা কিন্তু একরকম, হয় 10 হবে নতুবা 5 হবে, যেটা হবে সেটাই নিয়ে আমরা কাজ করব। এখন দেখো গৃহীত সোডিয়াম কার্বনেটের আয়তন 5 মিলিলিটার নেওয়া হলে নিম্নের ছক এবং গণনা দিতে হবে। আচ্ছা, এইটুকু কিন্তু আবার তোমরা পরীক্ষার খাতায় লিখতে যাও না। এই ক্ষেত্রে হবে টাইট্রেশনের ডাটা যে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা নমুনা HCl দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ডাটা ছক। এটা কিন্তু দেখো সেম, শুধু পার্থক্য হলো আগে যেমন 20.1 ছিল এখানে কিন্তু এই ব্যবহৃত HCl এর আয়তনটা তার অর্ধেক হয়ে যাবে। মানে ধরো 10.2 হয়েছে বা 10.1 এবং 10.1। আমি আবারও বলি যে কোনো দুইটা একরকম হবে আর একটা 0.1 হেরফের হবে। তাহলে তোমরা খেয়াল রাখবা যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা যদি 0.1 মোলার দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি 10 মিলিলিটার নিলে এই পার্থক্যটা হবে 20 এর কাছাকাছি, আর যদি 5 নাও তাহলে পার্থক্যটা হবে 10-এর কাছাকাছি। এই ক্ষেত্রে গড় হবে দেখো 10.133, সেম ছক। এবার তাহলে আমরা ঘটনাটা কিভাবে লিখবো দেখো, নমুনা HCl দ্রবণের মোলার ঘনমাত্রা নির্ণয়। সেটা হলো 1 নং সমীকরণটা লিখবা। এই জায়গায় দেখো তাহলে VHCl মানে আমাদের যে গড় আয়তনটা আমরা পেলাম 10.133 মিলিলিটার। MHCl বের করব, সোডিয়াম কার্বনেটের আয়তন ভি হলো 5 মিলিলিটার আর তার ঘনমাত্রা হলো 0.1 মোলার। এই মানগুলো যদি বসাও তাহলে আমরা পাবো 0.0987 মোলার। সেম রেজাল্ট কিন্তু আসবে। তাহলে এখন ফলাফল লিখবা যে সরবরাহকৃত নমুনা HCl দ্রবণের ঘনমাত্রা 0.0987 মোলার। তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি তোমাকে এখানে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা ফলাফলটা অবশ্যই এরকম হইতে হবে 0.099 অথবা 0.098 অথবা 0.1001 অথবা 0.101 এরকম মোলার হইতে হবে। এর থেকে ভিন্ন হওয়া কিন্তু ঠিক হবে না। রেজাল্টটা মানে পয়েন্ট আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে 0.1 যেন কাছাকাছি হয়। হয়তো 0.1 থেকে কম হলো বা 0.1 থেকে সামান্য একটু বেশি হলো, রেজাল্টগুলো এর মধ্যেই থাকলেই কিন্তু আমাদের ধরে নেব আমাদের পরীক্ষাটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখন সরবরাহকৃত সোডিয়াম কার্বনেট এবং HCl এর মোলার ঘনমাত্রা 0.1 মোলার না হলে উপরের ছকের তথ্যের কিন্তু আবার পরিবর্তন হবে, তবে পদ্ধতি সবই একই থাকবে। এই হলো আমাদের এই দ্বিতীয় পত্রের 1 নম্বর প্রশ্নের মানে যাবতীয় তথ্য, যেভাবে তোমরা পরীক্ষার খাতায় পুরোপুরি লিখে 100% মার্ক পাবে সেটা আমি কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম।
এবার দেখো দ্বিতীয় পত্রের 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্ন হলো যে জৈব যৌগে অ্যালডিহাইড মূলক শনাক্তকরণ। প্রশ্নটা ছিল হয় অ্যালডিহাইড মূলক শনাক্তকরণ করতে হবে অথবা তোমাকে কার্বোজিলিক মূলক শনাক্তকরণ করতে হবে। তো আমি প্রথমে দেখো যদি যে কোনো একটা দিতে হবে। দেখো যদি আমরা অ্যালডিহাইড মূলক শনাক্ত করি তাহলে পরীক্ষার নাম লিখব জৈব যৌগে অ্যালডিহাইড মূলক শনাক্তকরণ। এখানে দুইটা পরীক্ষা আছে, একটা হলো টলেন বিকারক পরীক্ষা এবং একটা ফেলিং দ্রবণ পরীক্ষা। দেখো টলেন বিকারক পরীক্ষা হলো একটি পরিষ্কার টেস্ট টিউবে 2 থেকে 3 মিলিলিটার টলেন বিকারক নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা প্রদত্ত জৈব নমুনা যোগ করা হলো, অথবা মিশ্রণটিকে একটি বিকারে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানিতে 2 থেকে 3 মিনিট উত্তপ্ত করা হলো, গরম করা হলো। এখানে টলেন বিকারক কিন্তু তোমার ল্যাবরেটরিতে তৈরি করা থাকবে। তাহলে তুমি একটা টেস্ট টিউব নিবা, এটাকে পরিষ্কার করে এখানে 2 থেকে 3 মিলিলিটার টলেন বিকারক নিয়ে নিবা। তারপর তার মধ্যে 2 থেকে 3 ফোঁটা তোমাকে যে জৈব নমুনাটা দেওয়া থাকবে সেটা যোগ করবা। তারপরে এটা একটা বিকারে নিয়ে বিকারে পানি রেখে সেই পানির 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে তাকে 2 থেকে 3 মিনিট আমরা সেই টেস্ট টিউবটা আমরা গরম করব। এখন যদি দেখো যে টেস্ট টিউবের গায়ে চকচকে সিলভার দর্পণ যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে সিএইচ মানে অ্যালডিহাইড মূলক উপস্থিত এবং নিশ্চিত। বিক্রিয়াটা দেখো এখানে যে কোনো একটা অ্যালডিহাইড, এটা হলো তোমার টলেন বিকারক, এটা হলো ডাইমিন সিলভার হাইড্রক্সাইড। এটা বিক্রিয়া করে দেখো সিলভার এর দর্পণ তৈরি করে, হ্যাঁ, আর উৎপন্ন করে এই যে তোমার অ্যালডিহাইডটা জারিত হয়ে তোমার কার্বোজিলিক অ্যাসিডে পরিণত হবে, তাই অ্যামোনিয়াম কার্বোজেটিক লবণে পরিণত হবে, আর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। আর একটা পরীক্ষা হলো দেখো ফেলিং দ্রবণ পরীক্ষা। ঠিক একই রকম দেখো একটা টেস্ট টিউবে 2 থেকে 3 মিলিলিটার ফেলিং দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা প্রদত্ত জৈব নমুনা যোগ করে ভালোভাবে ঝাঁকানো হলো, অথবা মিশ্রণটিকে একটি বিকারের গরম পানিতে 2 থেকে 3 মিনিট গরম করা হলো। সেম পরীক্ষায় এবার দেখতে হবে যে টেস্ট টিউবের তলায় কিউপ্রাস অক্সাইডের লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়লো। এখানে দেখো বিক্রিয়াটা হলো এই অ্যালডিহাইডের সাথে তোমার টলেন বিকারক হলো, তোমার এখানে কপার হাইড্রক্সাইড থাকবে এবং সোডিয়াম হাইড্রক্সাইড। বিক্রিয়া করে দেখো এই অ্যালডিহাইডটা জারিত হয়ে তোমার সোডিয়াম কার্বোজিলেট লবণে পরিণত হয়, এবং এই টলেন বিকারকটা কিউপ্রাস হাইড্রক্সাইড যেটা কিউপ্রিক হাইড্রক্সাইড, এটা বিজারিত হয়ে কিউপ্রাস অক্সাইডের লালচে বাদামি বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে আর তার সাথে পানি উৎপন্ন করে। যদি এরকম লালচে বাদামি বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয় তাহলে আমরা ধরে নেব এই জৈব নমুনায় অ্যালডিহাইড মূলক উপস্থিত এবং নিশ্চিত। এই দুইটা পরীক্ষা লিখলেই আমরা 100% মার্ক পাবো। এরপর কি লিখবা তুমি দেখো ফলাফল। তো ফলাফল লিখবা এভাবে প্রদত্ত আমি কিন্তু আবারও বারবার বলতেছি এখানে যেভাবে লেখা আছে ঠিক অনুরূপভাবে তোমাদের পরীক্ষার খাতায় সবগুলা লিখতে হবে। ফলাফল লিখে তারপরে এভাবে লিখতে হবে যে প্রদত্ত জৈব নমুনায় কার্যকরী মূলক রূপে অ্যালডিহাইড মূলক উপস্থিত ও নিশ্চিত। এরপর এইভাবে গাঠনিক সংকেত লিখতে হবে সি সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড অক্সিজেন আর একটা সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। এই গাঠনিক সংকেত না লিখলে কিন্তু তোমরা 1 নম্বর পাবে না, এটা ভালো করে তোমাকে খেয়াল রাখতে হবে। এরপর দেখো যদি আমরা আমাদের তো দুইটা পরীক্ষা, একটা অ্যালডিহাইড এবং একটা কার্বোজিলিক। এখন যদি আমরা কার্বোজিলিক অ্যাসিডের শনাক্তকরণ করি তাহলে আমাদের পরীক্ষার নাম হবে লিখবা আগে অথবা, তোমাদের পরীক্ষার খাতায় অথবা লিখে পরীক্ষার নাম লিখবা জৈব যৌগে কার্বোজিলিক মূলক শনাক্তকরণ। এখানেও দুইটা পরীক্ষা আছে দেখো, লিটমাস পরীক্ষা। একটা টেস্ট টিউবে 4 থেকে 5 মিলিলিটার পানি নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা প্রদত্ত জৈব নমুনা যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিব। তারপর প্রদত্ত নমুনাতে প্রথমে নীল লিটমাস এবং পরে লাল লিটমাস পেপার ডুবানো হলো। এখন নীল লিটমাস পেপার লাল হলো এবং লাল লিটমাস পেপারের বর্ণের কোনো পরিবর্তন হলো না, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে এখানে কার্বোজিলিক মূলক উপস্থিত। দেখো এখানে কার্বোজিলিক অ্যাসিড পানিতে যখন যোগ করা হয় তখন কার্বোজিলেট আয়নে পরিণত এবং হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। এই হাইড্রোনিয়াম আয়নটা লিটমাস পেপারের সাথে বিক্রিয়া করে নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে এবং পানি উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যদি নীল লিটমাস লাল হয় বা লাল লিটমাসের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা সিদ্ধান্ত লিখতে পারি কার্বোজিলিক মূলক উপস্থিত। এরপর একটা পরীক্ষা হলো দেখো সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। একটি পরিষ্কার টেস্ট টিউবে 4 থেকে 5 মিলিলিটার সোডিয়াম বাইকার্বনেট এর 5% সম্পৃক্ত দ্রবণ নিয়ে, এই দ্রবণটা কিন্তু তোমাদের ল্যাবরেটরিতে তৈরি করা থাকবে, সেই দ্রবণটা নিয়ে তাতে 5 থেকে 6 ফোঁটা প্রদত্ত জৈব নমুনা যোগ করে দ্রুত সিপিযুক্ত বাঁকানো নল যুক্ত করা হলো এবং বাঁকানো নলের অপর প্রান্তকে অন্য একটা টেস্ট টিউবে রাখা চুনের পানির দ্রবণে যুক্ত করা হলো।
এখন দেখো তুমি একটা টেস্ট টিউব নিবা, সেই টেস্ট টিউবে তুমি 5% সোডিয়াম কার্বনেট দ্রবণ নিব, নিয়ে তাতে 5 থেকে 6 ফোঁটা জৈব নমুনা যোগ করে এখানে একটা ইউ আকৃতির একটা বাঁকা নল দেওয়া থাকবে, সেই নলটা আমরা সিপি দ্বারা যুক্ত করব এবং এই নলের যে খোলা প্রান্তটা আছে সেটা অন্য একটা টেস্ট টিউবে আগে থেকেই আমাদের চুনের পানি, পরিষ্কার চুনের পানি নিতে হবে, সেই বাঁকা নলের যে খোলা প্রান্ত সেটা আমরা চুনের পানিতে দিব। এখন দেখবা যদি এখানে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যা এই চুনের পানি যে স্বচ্ছ দ্রবণ ছিল, পরিষ্কার দ্রবণ ছিল, সেটাকে যদি ঘোলা করে, তাহলে আমরা নিশ্চিত হব যে এই জৈব যৌগে কার্বক্সিলিক মূলক উপস্থিত এবং নিশ্চিত। এখানে দেখো বিক্রিয়াটা কিভাবে হয়, এখানে কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বক্সিলেট লবণ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানিতে পরিণত হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয় সেটা বাঁকা নলের ভিতর দিয়ে তোমার চুনের পানিতে যাবে। চুনের পানি হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটের সাদা দ্রবণ অধক্ষেপ উৎপন্ন করে, ফলে চুনের পানিটা ঘোলা হয়ে যায়। তাহলে চুনের পানি যদি ঘোলা হয়ে যায় তাহলে আমরা কিন্তু নিশ্চিত হব যে এই জৈব নমুনায় কার্বক্সিলিক মূলক উপস্থিত এবং নিশ্চিত। তাহলে ফলাফল লিখবা যে প্রদত্ত জৈব নমুনায় কার্যকরী মূলক রূপে কার্বক্সিলিক মূলক উপস্থিত ও নিশ্চিত। এবং এইভাবে গাঠনের সঙ্গে লিখতে হবে সিঙ্গেল বন্ড কার্বন, তারপর নিচে অথবা উপরে দ্বিবন্ধন দ্বারা একটা অক্সিজেন দিব, তারপর সিঙ্গেল বন্ড অক্সিজেন, তারপর সিঙ্গেল বন্ড হলো হাইড্রোজেন। এই হলো আমাদের এই জৈব নমুনায় কার্বক্সিলিক মূলক বা অ্যালডিহাইড মূলক শনাক্তকরণের পরীক্ষা। এই দুইটা পরীক্ষা যে কোনো একটা পরীক্ষা তোমাদের লিখতে হবে এবং তোমাদের মূল কথা হলো আমি যেভাবে এখানে লিখে উপস্থাপন করেছি তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় এই প্রত্যেকটা বিষয় এইভাবে কিন্তু লিখতে হবে, তাহলে পার্ট বাই পার্ট যে তোমাদের নম্বরগুলো আছে সেই পুরো নম্বরটা তুমি কিন্তু পেয়ে যাবে। আর যদি এর কোনোটা মিস হয় তাহলে কিন্তু স্যাররা কিন্তু খাতা দেখার সময় পুরো নম্বর তোমাকে দিতে পারবে না। তো যারা শেষ পর্যন্ত এই ভিডিওটার সাথে ছিলে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে এই জিনিসগুলো মনে রাখতে পারো এবং পরীক্ষার হলে যদি এটা অনুসরণ করো তাহলে প্র্যাকটিক্যালের পরীক্ষায় তোমরা পুরো নম্বর পাবে আমার বিশ্বাস। এখন তোমরা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের যে আরও অনেক বন্ধুরা আছে যারা বিষয়গুলো এত ভালো হয়তো জানে না তাদেরকে জানার সুযোগ করে দিও। আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকো এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে ইনবক্সে কমেন্টস করে জানাও, আমি সহযোগিতা করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে আমি ফার্স্ট পার্টের কীভাবে লিখতে হয় সেটাও আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।